সকালে ঘুম থেকে উঠে কলেজে গেলাম। গিয়ে সামির সাথে দেখা। সামি বলল, তোর মোবাইল সুবর্ণার কাছে দিয়েছিস কেন? আমি দিতে চাইনি, জোর করে নিয়েছে। তুই জানলি কি করে? জানবো না? রাতে নাদিরা তোর মোবাইলে ফোন দিছিল, পরে সুবর্ণা ধরছে। ধরে নাদিরাকে অনেক বাজে কথা বলছে। বলছে যদি তোর আশেপাশে তারে দেখে তার খবর আছে। মেয়েটি খুব আশা করে তোকে বলেছিল। আমি যদি জানতাম এরকম কিছু হবে তাহলে জীবনেও দিতাম না। আর সুবর্ণা আমাকে থ্রেট দিয়েছে, যদি মোবাইল না দেই তাহলে বলে দিবে আমার আর নাদিরার কথা। কি বলবে? তোদের তো আগামীকাল দেখাই হলো, আর প্রথম কথা বললি। সুবর্ণাকে তুই চিনিস না, ও বানিয়ে বানিয়ে কত কিছু বলতো। দেখ কখন থেকে কাঁদতাছে। দেখি সত্যি সত্যি নাদিরা কাঁদতেছে। তার কাঁদা দেখে আমারও খারাপ লাগছে। এখন আমি কি বলবো? তুই গিয়ে সরি বল। ওকে সরি বলবো, কিন্তু তুই নাদিরাকে বলে দিস ও যেন আমাকে আর কল না দেয়। ওকে বলে দিব, তুই এখন গিয়ে সরি বল। আমি গিয়ে নাদিরার কাছে সরি বললাম। সুবর্ণা কাজটা কি করলো? মেয়েটির সাথে কি বাজে ব্যবহারটাই না করলো। আমি রিক্সা দিয়ে আসার সময় দেখি সুবর্ণা তার ব্যাংকের সামনে বসে আছে। আমি কাছে গিয়ে দাঁড়ালাম। সুবর্ণা বলল, তুই আসছস? বস। আপনি নাদিরাকে কি বলছেন? যা বলার বলছি। দেন, আমার মোবাইল দেন। নে তোর মোবাইল, আমার মোবাইল দে। আপনার বাজে ব্যবহারের কারণে আমাকে নাদিরার কাছে সরি বলতে হয়েছে। ভালো হয়েছে। আর আপনার সাথে কোনো কথা নাই, আমাদের বাসায় আর যাবেন না। তোর বাসায় যাওয়ার জন্য আমি পড়ে রয়েছি। হুম, তুই কিন্তু আমার সাথে বাজে ব্যবহার করতেছস। আপনি যেমন আপনার সাথে তেমনই করব। আমি কেমন? আমি কানে কানে গিয়ে বললাম, একটা ফালতু মেয়ে। এই বলে আমি হাঁটা ধরলাম। আমি সোজা বাসায় চলে আসলাম। নিলয় ভাইয়ের বিয়ে উপলক্ষে পুরো বাড়ি সাজানো হয়েছে। নিলয় ভাইয়ের বিয়ে উপলক্ষে অনেক অতিথি বাড়িতে আসা যাওয়া করছে, কিন্তু আমার মন একটু ভালো না। কারণ হলো সুবর্ণার জন্য মনটা কেমন একটা টান অনুভব করছে, যদিও আমার থেকে বড়। পরদিন নিলয় ভাইয়ের গায়ে হলুদ। জানি না সুবর্ণা কি করছে, নিশ্চয়ই ঘরে বসে কাঁদতেছে। পরদিন ভাবছিলাম সুবর্ণার সাথে দেখা হবে, কিন্তু না, রাতে বেলকনিতে বসে আছি। একটু পর দেখি সুবর্ণা ছাদে এসে এক কোনায় বসে পড়ছে। ভাবলাম নিশ্চয়ই সুবর্ণার মনটা খারাপ। আমি ডাক না দিয়ে ওদের বাসার ছাদে গেলাম। গিয়ে সুবর্ণার কাছে গেলাম। দেখি সুবর্ণা শাড়ি পরছে। কিছুটা অন্ধকার, কিন্তু বোঝা যাচ্ছে সব কিছু। এত সুন্দরই লাগছিল সুবর্ণাকে। আমি বললাম, আপু আমি সাকিব, কেমন আছেন? ভালো না রে। কেন, মন খারাপ? হুম। আমি ভালো করে তাকিয়ে দেখি সুবর্ণার চোখে পানি। আমি গিয়ে পাশে বসলাম। নিলয় ভাইয়ের জন্য মন খারাপ হচ্ছে। সুবর্ণা আমার গেঞ্জির কালার ধরে বলল, চুপ, ওই হারামির নাম আমার মুখের সামনে আনবি না। ওকে। তুই আমার থেকে কত বছরের ছোট? জানি না, আমার মতে তুই আমার থেকে 3 বছরের ছোট। হয়তো। তুই তো আমার ছোট ভাই। জি আপু। আমি তোকে একটা কথা বলতে চাই। বলেন। আমার আব্বু বলছে আমাকে 1 মাসের মধ্যে বিয়ে করতে, না হলে আব্বু যার কাছে মন চায় তার কাছে বিয়ে দিয়ে দিবে। সে তো ভালো কথা। আপনার আব্বু নিশ্চয়ই কোনো খারাপ ছেলের সাথে আপনাকে বিয়ে দিবে না। তা তুই ঠিক বলছিস, হুম। কিন্তু আমার কেমন জানি ভয় করছে। ভয়ের কি আছে? জানি না, আমাকে তোর কেমন লাগে? ভালো লাগে, কিন্তু কিন্তু কি? আমি দেখতে খারাপ? বয়সে বুড়ি হয়ে গেছি? তেমনটা বোঝাতে চাইনি। তো আমার ভালো লাগা আপনার কি আসবে আর যাইবে? অনেক কিছু। হুম। আর একটু কাছে এসে বস, আমার ভয় করছে। আমি কি করব বুঝতে পারছি না। চলে যাব না এমনিতেই সুবর্ণার মনটা খারাপ? আমি কাছে গিয়ে সুবর্ণার শরীরের সাথে লেগে বসলাম। সুবর্ণার শরীর থেকে একটা মিষ্টি গন্ধ আসছে, যেটা আমার খুব ভালো লাগছে। সুবর্ণা বলল, এইভাবে সবসময় আমার পাশে থাকবি? আমি কি বলবো বুঝতে পারছি না। সুবর্ণা বলে কি, আমি যদি সুবর্ণার পাল্লায় পড়ি তাহলে আমাকে জানি কি করে। এমনিতেই আমাকে যেই জ্বালান জ্বালাইছে, আবার যদি আমাকে বিয়ে করার কথা বলে তাহলে আমি শেষ। আর বললেই হলো নাকি, আমার বিয়ে হতে আরো অনেক দেরি। চেষ্টা করব। সুবর্ণা আমার চোখের দিকে তাকালো। মনে হয় ভেবেছিল আমি হ্যাঁ বলবো। আর হ্যাঁ বলবো আমি? পাগল নাকি? সুবর্ণা আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে পটাতে চাইছে। আমি নাই, এই মেয়ে যদি আমার কপালে আসে তাহলে আমার আর রক্ষা নাই। তার চেয়ে ভালো কেটে পড়ি। সুবর্ণা আমার হাত ধরে কাঁদতে লাগলো। তার হাতের ছোঁয়া আমার শরীরে একটা শিহরণ খেলে গেল। মনে হচ্ছে
আমি ঘামতেছি। সুবর্ণা আমার হাত শক্ত করে ধরলো, বলল, বল তুই আমার পাশে থাকবি সব সময়। হুম আপু আমি যাই। যাস না, আর একটু বস। ওকে। সুবর্ণা আমার হাতটা আরো শক্ত করে ধরলো, কিন্তু আমি হাতটা ছাড়িয়ে নিলাম। বললাম, আপু আমাকে যেতে হবে। বল তুই নিলয়ের বিয়েতে যাবি না? ওকে, যাব না। আমার মনটা একটু ভালো না, চল না আগামীকাল কোথাও ঘুরতে যাই। না, মোটেও না। কেন? আপনার সাথে কোথাও না কোথাও গেলে একটা একটা সমস্যা হবেই। যা, তুই যেখানে বলবি সেখানেই যাব। আমি যেখানে বলবো সেখানে। হুম। তারপরেও আমি আপনার সাথে কোথাও যেতে পারবো না। কেন? যদি কিছু হয়ে যায়? আরে কিছু হবে না, আমি আছি না। কোথায় যাব? আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। তাহলে আমার সাথে চল। কোথায়? যে কোনো জায়গা, তুই শুধু আমার সাথে আসবি। ওকে, তাহলে আমি যাই। ওকে যা, চুপচাপ ঘরে বসে শুয়ে থাক, ঘর থেকে বের হবি না। না, ঘর থেকে বের হতেই হবে। কেন? একটা সিগারেট খেতে হবে। এখন চল আমার সাথে। ওকে, চলেন। আমি আর সুবর্ণা বাড়ি থেকে বের হয়ে মোড়ের দোকান পর্যন্ত পাশাপাশি হেঁটে গেলাম। গিয়ে একটা সিগারেট নিলাম। ধরিয়ে রাস্তার এক আড়ালে গিয়ে আমি সিগারেট টানতেছি। সুবর্ণা আমার পাশে এসে দাঁড়ালো, বলল, দে সিগারেট খাবো আমি। না আপনি না ছেড়ে দিয়েছেন। না আপনি না ছেড়ে দিয়েছেন। এখন মন চাচ্ছে। মন চাইলে খাওয়া লাগবে। দে। আমি সিগারেট দিলাম। সে 2 টান দিয়ে আমাকে দিয়ে দিল। আমি সিগারেট শেষ করে বললাম, চলেন বাড়ি যাই। দাঁড়া। এই বলে আমার হাত ধরে টান দিয়ে একেবারে নিজের কাছে নিয়ে নিজের গোলাপি ঠোঁট 2টা আমার ঠোঁটে লাগিয়ে দিল। ছাড়তেছে না। 30 সেকেন্ড পরে ছাড়লো। এমন পরিস্থিতিতে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। সুবর্ণা এটা কি করলো, আমি এটা মেনে নিতে পারছি না। আমি বললাম, এটা কি করলেন? পাগল নাকি? পাগল হতে যাব কেন? তো এটা কি করলেন? যাতে তোর উপর কেউ অধিকার খাটাতে না আসে, সেজন্য আমি সেই অধিকার নিয়ে নিলাম। বললেই হলো? আমার মাথা গরম হয়ে যাচ্ছে। সুবর্ণার এমন কাজ আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। বড় বলে সম্মান করি, কিন্তু তাই বলে এমন কাজ করবে? আমার মাথা গরম হলে কি জানি কি বলে ফেলি, তার কোনো ঠিক ঠিকানা থাকে না। তো চুপ, একদম চুপ। লুচ্চা মেয়ে, নিলয় ভাই আপনাকে খেয়ে ছেড়ে দিয়েছে। দেখছি না ছাদের মধ্যে আপনাদের কীর্তিকলাপ। বয়স্ক বুড়ি মেয়ে এখন আসছে আমার উপর অধিকার খাটাতে। আপনাদের মতো বেহায়া মেয়েদের আমি 2 চোখে দেখতে পারি না। আমার দুর্বলতার সুযোগ নিয়ে আপনি এমন কাজ কি করে করতে পারলেন? যত সব ফালতু মেয়ে, আর জীবনেও আমার ধারে কাছে আসবেন না। কি? আমি লুচ্চা মেয়ে, বয়স্ক বুড়ি? নিলয় আমাকে খেয়ে দিছে? ছি ছি সাকিব, ছি। তোকে আমি ভালো ভাবছিলাম। আপনি তো সবাইকে ভালো ভাবেন, নিলয় ভাইকে ভালো ভাবছিলেন না? দেখছেন কিভাবে আপনাকে খেয়ে ছেড়ে দিয়েছে। আমার তো মনে হচ্ছে আপনার পেটে। ঠাস ঠাস করে 2টা চড় দিল আমার গালে, আর বলল, চুপ কুত্তা চুপ, আর একটা কথা বললে তোকে আমি খুন করে ফেলবো। মারেন আমাকে, আরো মারেন। ঠিকই আছে, নিলয় ভাই আপনাকে ছেড়ে দিয়েছে। আপনার মতো মেয়েদের এমন হওয়াই উচিত। চুপ, কোনো কথা বলবি না। এই বলে সুবর্ণা জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। আমার যেন কি হয়ে গেছে, আমার মাথা ঠিকমতো কাজ করছে না। প্লিজ আপু, আমাকে ছেড়ে দেন, আমাকে আর জ্বালায়েন না। আমরা এই 1 মাসের মধ্যে আব্বাকে বলে বাসা ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছি। প্লিজ, আল্লাহর দোহাই লাগে, আমাকে আর জ্বালায়েন না। এই বলে আমি চলে আসলাম। আমার মাথায় রক্ত উঠে গেছে। কি কি জানি বলছিলাম সেটাই এখন খেয়াল আসছে না। বাসায় এসে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। সাব্বির যাওয়ার পর শোভনা সেখানেই দাঁড়িয়ে রইল। শোভনার মাথা ঠিকমতো কাজ করছে না। কী সব ভাষা বলছে সাব্বির। সাব্বির এত নোংরা কথা বলতে পারে শোভনার আগে জানতো না। এর বিচার শোভনা করবে। শোভনা সেখানে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। চোখ মুছে বাড়ির দিকে হাঁটা ধরলো। বাসায় এসে শোভনা কোনো কথা না বলে শুয়ে পড়লো। শুয়ে শুয়ে ভাবতে লাগলো, সাব্বির এত নিচে নামতে পারে? নিলই তো শোভনাকে এত নোংরা কথা বলেনি। সাব্বিরকে এর শিক্ষা দিতে হবে। শোভনা এমন কি করলো? শুধু একটা কিসই তো করলো। আর কিস তো প্রত্যেক ছেলেই পছন্দ করে। সকল ছেলেরাই তো চায় তার প্রিয়জনের কাছ থেকে। সাব্বির হয়তো এসব প্রথম, তাই মেনে নিতে পারিনি। আর আমারই সব ভুল, আমি বেশি তাড়াহুড়া করে ফেলছি। কিন্তু সাব্বির, সে যে কথাগুলো বলল তা কখনো মেনে নেওয়া যায় না। আর এজন্য সাব্বিরকে কখনো ক্ষমা করতে পারবো না।
এই শিক্ষা সাব্বিরকে দিতে হবে। কিন্তু কিভাবে? সুবর্ণা একটা বুদ্ধি বের করলো। সাব্বিরকে কোনো কিছু না জানিয়ে ডিরেক্ট বিয়ে করতে হবে। এর জন্য সবার আগে সাব্বিরের মা বাবার পারমিশন নিতে হবে। সুবর্ণার টাকা পয়সার কোনো অভাব নেই, যত টাকা দাবি করবে তত টাকাই দিতে পারবে। জায়গা জমি সব আছে সুবর্ণার, শুধু নেই একটা মনের মতো মানুষ, যাকে সে নিজের মতো করে রাখতে পারবে, নিজের রাগ অভিমান দুঃখ কষ্ট বলতে পারবে। এসব ভাবতে ভাবতে সুবর্ণা ঘুমিয়ে পড়ল। পরের দিন নিলয় কুত্তার বিয়ে, এর জন্য সেই দিন সুবর্ণা বাসা থেকে বের হয়নি। 2 দিন পর সকালে খেয়াল করলো, দেখলো কখন সাব্বির কলেজে যায়। সাব্বির কলেজে যাওয়ার পর সুবর্ণা চলে গেল তাদের ফ্ল্যাটে। সুবর্ণা সাব্বিরদের বাসায় গিয়ে নক করলো। সাব্বির মা এসে দরজা খুললো। সুবর্ণা বলল, আন্টি কেমন আছেন? আরে সুবর্ণা, মা কেমন আছো তুমি? ভেতরে আসো। জি আন্টি, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো, ভেতরে আসো। সুবর্ণা ভেতরে গেল, দেখলো সাব্বিরের মা সবজি কাটছে। সুবর্ণা বলল, আন্টি দেন, আমি কাটি, আপনি বসেন। আরে তুমি কেন কাটতে যাবে? তুমি মেহমান আসছো, বসো। আন্টি মেহমান বলে লজ্জা দিয়েন না, আর আমি সকালে অবসর থাকি। তুমি না ব্যাংকে চাকরি করো? আজকে ভালো লাগছিল না, তাই ব্যাংক থেকে ছুটি নিয়েছি। কেন, কি হয়েছে? শরীর খারাপ? জি না আন্টি, মনটা ভালো না। বুঝেছি, নিলয়ের জন্য মন খারাপ হচ্ছে। আন্টি প্লিজ ওই কুত্তার নাম মুখে আনবেন না, ও আমার জীবনটা শেষ করে দিয়েছে। জীবনেও আমি তাকে ক্ষমা করব না। থাক না, ক্ষমা করে দাও, হয়তো তোমার জন্য নিলয়ের থেকে ভালো কেউ অপেক্ষা করছে। আন্টি তাই যেন হয়। তোমাকে কি কোনো ছেলে দেখতে আসছে? এক সময় অনেক প্রস্তাব আসতো, কিন্তু নিলয়ের জন্য সবাইকে না করে দিয়েছি। এখন যেহেতু বয়স বেশি হয়ে গেছে, তাই কেউ আর দেখতে আসছে না, কারণ সবাই চায় কম বয়সী মেয়ে বিয়ে করতে। এখন তুমি কি করবা? এভাবেই সারা জীবন পড়ে থাকবা? না আব্বা, আমাকে 1 মাসের সময় দিয়েছে নিজের পছন্দের ছেলে খুঁজে বের করতে। 1 মাস পরে আব্বার পছন্দে আমাকে বিয়ে করতে হবে। আরে মন খারাপ করার কি আছে? দেখো, আল্লাহ তোমাকে উত্তম সঙ্গী দান করবেন। তাই যেন হয়। সবজি কেটে সাব্বিরের মা রান্নার কাজে হেল্প করলো সুবর্ণা। দুপুরের দিকে সুবর্ণা বাসায় এসে আসলো। পরের দিন ব্যাংক থেকে এসে বিকালের দিকে আবার সাব্বিরদের বাসে গেল সুবর্ণা। গিয়ে দরজায় নক করলো, দেখে সাব্বির এসে দরজা খুললো। অনেকটা অবাক হয়ে সাব্বির বলল, আপনি এখানে কেন আসছেন? কেন? আমি তোর কাছে আসছি? আমি আসছি তোর মার কাছে। আমার মার সাথে কি কাজ আমাকে বলেন। সেসব জেনে তোর কি লাভ? সর সামনে থেকে। আবার কি প্যাঁচ লাগাতে আসছেন? সরবি নাকি তোর মাকে ডাক দিব?